প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিকন অভিজ্ঞতা 7 বীজগাণিতিক রাশির জগতের চতুর্থ পর্বে পৃষ্ঠা 155 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে তৃতীয় পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে তৃতীয় পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের পর্বে সমাধান করাবো 155 পৃষ্ঠার একক কাজ হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। একক কাজ। একক কাজের মধ্যে কি বলা হচ্ছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, বলা হচ্ছে যে নিচের ছকে প্রদত্ত বর্ণনাগুলো যৌক্তিক ব্যাখ্যা সহ বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। তাহলে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে এবং যৌক্তিক ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এখানে একটা ছক আমরা দেখতে পাচ্ছি, ছক নাম্বার 4 দিয়ে লেখা আছে। এখানে ক্রমিক নাম্বারগুলো দেওয়া আছে আর এখানে বর্ণনা লেখা আছে, আর এই বর্ণনা অনুসারে এখানে বীজগাণিতিক রাশিটা লিখতে বলা হয়েছে এবং যৌক্তিক ব্যাখ্যাটা এখানে লিখতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে বীজগাণিতিক রাশি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যারা গত পর্বটি দেখোনি অবশ্যই গত পর্বটি দেখলে বুঝতে পারবে বীজগাণিতিক রাশিটা কি। তবু আমি আজকের পর্বে শুরুতে বীজগাণিতিক রাশিটা কি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, বীজগাণিতিক রাশিটা কি? যখন কোনো সম্পর্কের মধ্যে বা কোনো গাণিতিক সম্পর্কের মধ্যে কমপক্ষে একটি চলক থাকবে, অর্থাৎ কোনো গাণিতিক সম্পর্কের মধ্যে কমপক্ষে একটি চলক থাকবে, একের অধিক থাকতে পারবে এবং বিভিন্ন প্রক্রিয়া চিহ্ন দ্বারা যুক্ত থাকবে এবং বিভিন্ন প্রক্রিয়া চিহ্ন যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো যুক্ত থাকবে। চলকের সাথে সংখ্যাসূচক বা সংখ্যাসূচক প্রতীক সহ যে রাশি তৈরি করা হয় তাকে বীজগাণিতিক রাশি বলে। যেমন এখানে চলক হচ্ছে এক্স, এক্স এর সাথে কিন্তু একটা সংখ্যাসূচক যে প্রতীক ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 3। তাহলে আমরা কিন্তু উদাহরণ দিয়েছি, দেখো যে বীজগাণিতিক রাশির উদাহরণ 3x + 5y - z। এরপরে দিয়েছি 8x ডিভিশন 2y - 5x × 3z। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা এই বীজগণিতের রাশিটাতে তিনটা চলক ব্যবহার করেছি, একটা চলক এক্স, আরেকটা ওয়াই এবং আরেকটা হচ্ছে যে জেড। তাহলে কমপক্ষে একটা চলক অবশ্যই ব্যবহার করতে হবে, চলক ছাড়া কোনো বীজগাণিতিক রাশি হবে না। এরপরে প্রক্রিয়া প্রতীক বা প্রক্রিয়া চিহ্ন আমরা ব্যবহার করেছি এখানে প্লাস এবং মাইনাস। এরপরে চলকের সাথে সংখ্যাসূচক প্রতীক ব্যবহার করছি, যখন এখানে 3 এবং এই ওয়াই চলকের সাথে এখানে 5 ব্যবহার করেছি। তাহলে আমরা এখানে যে যা বলেছি সবকিছু কিন্তু এখানে ব্যবহার করেছি প্রত্যেকটা উদাহরণের মধ্যে। দেখো এই উদাহরণটাতে কিন্তু সেটা ব্যবহার করেছি। এখানে এক্স চলক, ওয়াই চলক এবং জেড চলক অর্থাৎ তিনটা চলক নিয়েছি। এরপরে এখানে প্রক্রিয়া চিহ্ন ডিভিশন, মাইনাস এবং ইনটু ব্যবহার করেছি এবং চলকের সাথে যেমন এক্স চলকের সাথে আমরা সংখ্যাসূচক প্রতীক বা সংখ্যাসূচক সংখ্যা সেটা হচ্ছে 8 ব্যবহার করেছি, ওয়াই এর সাথে সংখ্যাসূচক প্রতীক বা চিহ্ন 2 ব্যবহার করেছি, এখানে এক্স এর সাথে সংখ্যাসূচক প্রতীক 5 ব্যবহার করেছি আর জেড এর সাথে সংখ্যাসূচক প্রতীক 3 ব্যবহার করেছি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা যে বীজগাণিতিক রাশি বলতে কি বোঝে হয়েছে বা আমরা বীজগাণিতিক রাশি বলতে কি বুঝি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা একক কাজটার সমাধান শুরু করি। একক কাজের 1 নাম্বার যে বর্ণনাটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, তোমার বয়স তুমি জানো, তোমার মায়ের বয়স তোমার বয়সের 4 গুণ থেকে 2 বছর বেশি। এই বর্ণনাটাকে প্রথমে বীজগাণিতিক রাশির মাধ্যমে এখানে লিখতে হবে। এই বীজগণিতিক রাশিটার যৌক্তিক ব্যাখ্যা এখানে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য সেটা লিখে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, বীজগাণিতিক রাশিতে লিখেছি 4x + 2। কেন লিখেছি? আমার বয়স x বছর হলে
মায়ের বয়স হবে 4x প্লাস 2 বছর, অর্থাৎ আমার বয়সটা হচ্ছে x। তাহলে কত হবে? এখানে বলা হচ্ছে যে তোমার মায়ের বয়স তোমার বয়সের 4 গুণ থেকে 2 বছর বেশি। তাহলে আমার বয়সকে 4 দিয়ে গুণ করে এবং 2 বছর বেশি হওয়ার কারণে +2 দিয়েছি। সেই জন্য লিখেছি আমার বয়স 1 বছর হলে মায়ের বয়স হবে 4x প্লাস 2 বছর। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার 2 নম্বরে কি বলছে দেখো, 1 কেজি চালের মূল্য 1 কেজি ডালের মূল্য অপেক্ষা 30 টাকা কম। এটার বীজগাণিতিক রাশিটা আমি এখানে লিখে দেখাচ্ছি এবং যৌক্তিক ব্যাখ্যাটাও এখানে লিখে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, বীজগাণিতিক রাশি লিখেছি আমি x মাইনাস 30, আর যৌক্তিক ব্যাখ্যা লিখেছি ডালের মূল্য x টাকা হলে চালের মূল্য x মাইনাস 30 টাকা। কেন? 1 কেজি চালের মূল্য 1 কেজি ডালের মূল্য অপেক্ষা 30 টাকা কম। তাহলে আমি ডালের মূল্য যদি x টাকা ধরি তাহলে x টাকা থেকে 30 টাকা কম হবে, সেজন্য x মাইনাস 30 লিখেছি। এবার 3 নাম্বার যেটা আছে বর্ণনা, সেই 3 নাম্বারটা আমরা দেখব। 3 নাম্বারে বলা হচ্ছে কি দেখো প্রিয় শিক্ষার্থীরা, 3 নাম্বারে বলা হচ্ছে যে শিলার বাবার বর্তমান বয়স শিলার বয়সের 4 গুণ। শিলার দাদার বয়স শিলা ও তার বাবার বয়সের সমষ্টি অপেক্ষা 15 বছর বেশি। এবার এটার বীজগাণিতিক রাশিটা আমি তোমাদেরকে লিখে যাচ্ছি এবং যৌক্তিক ব্যাখ্যাও লিখে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি 3 নম্বরের বীজগাণিতিক রাশি এবং যৌক্তিক ব্যাখ্যাটা দিয়েছি। এখানে বলা হয়েছে যে শিলার বাবার বর্তমান বয়স শিলার বয়সের 4 গুণ। আমি শিলার বয়সটা ধরেছি যে x বছর। এবার শিলার বাবার বয়সটা কত হবে? 4x বছর, কারণ শিলার বয়সের 4 গুণ বলা হচ্ছে। এবার বলা হচ্ছে কি শিলার দাদার বয়স শিলা ও তার বাবার বয়সের সমষ্টি অপেক্ষা 15 বছর বেশি। তাহলে শিলার বয়স এবং শিলার বাবার বয়সের সমষ্টিটা বের করেছি যে কত? x প্লাস 4x, এবং সেটার সাথে আরো 15 বছর যোগ করলে শিলার দাদার বয়সটা বেরোয়। সেই বয়সটা পেয়েছি x এর সাথে 4 এর যোগ করলে হচ্ছে 5x প্লাস এখানে 15। এবার ব্যাখ্যাটা দিয়েছি দেখো প্রিয় শিক্ষার্থীরা, শিলার বয়স x বছর হলে তার বাবার বয়স হবে 4x এবং তার দাদার বয়স হবে শিলার বয়সের সাথে অর্থাৎ x প্লাস 4x যোগ করে, এবং তার চেয়ে আর 15 বছর বেশি, সেজন্য আবার প্লাস 15টা যোগ করা হয়েছে। তাহলে শিলার দাদার বয়সটা হয়েছে কত? x এর সাথে 4x যোগ করলে হচ্ছে 5x আর প্লাস 15টা এখানে বসেছে। আশা করছি তোমরা যৌক্তিক ব্যাখ্যা এবং বীজগাণিতিক রাশি খুব ভালো মতো বুঝতে পেরেছো। চলে আরো সামনের দিকে আগানো যাক। এবার 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারে বলা হচ্ছে যে প্রতিটি বাক্সে 50টি করে আপেল থাকলে মোট আপেল সংখ্যা কত? আমরা এখানে আপেলের যে বাক্স সেখানে দেখতে পাচ্ছি যে 2টা বাক্স এখানে রয়েছে। এটাকে বীজগাণিতিক রাশি এবং বীজগাণিতিক রাশির যৌক্তিক ব্যাখ্যাটা আমি তোমাদের জন্য লিখে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, বীজগাণিতিক রাশি এবং যে যৌক্তিক ব্যাখ্যা আমি তোমাদের জন্য লিখে দেখালাম। আমরা এখানে আপেলের যে বাক্স সংখ্যা সেটাকে n ধরেছি। তাহলে প্রতি বাক্সে আপেল সংখ্যা হচ্ছে 50। তাহলে nটি বাক্সের মধ্যে কয়টা আপেল থাকবে সেটা 50n দিয়ে প্রকাশ করা হবে। তাহলে যৌক্তিক ব্যাখ্যাটা দেখো, বাক্স সংখ্যা n হলে মোট আপেল সংখ্যা 50n। প্রিয় শিক্ষার্থীরা, আরো সামনের দিকে আগাই। এখন 5 নাম্বার থেকে 9 নাম্বার পর্যন্ত যে বর্ণনা এবং বীজগাণিতিক রাশিগুলো লিখতে বলা হয়েছে এবং যৌক্তিক ব্যাখ্যা দিতে বলা হয়েছে, আমি তোমাদের জন্য 5 নাম্বার থেকে 9 নাম্বারগুলো লিখে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 5 নাম্বার থেকে 9 নাম্বার বীজগাণিতিক রাশি এবং যৌক্তিক ব্যাখ্যাগুলো আমি তোমাদের জন্য লিখে দিয়েছি। 5 নাম্বারটা দেখো, যে বলা হচ্ছে যে কোনো এক মহাসড়কে বাসের প্রতি ঘন্টায় বেগ ট্রাকের বেগের চেয়ে 12 কিলোমিটার বেশি। তাহলে আমরা ট্রাকের বেগটা ধরবো। তাহলে ট্রাকের বেগ যদি y হয় তাহলে বাসের বেগটা হবে কত? সে y এর সাথে 12টা যোগ হবে। সে কারণে লিখেছি দেখো, ট্রাকের বেগ ঘন্টায় y কিলোমিটার হলে বাসের বেগ প্রতি ঘন্টায় y প্লাস 12 কিলোমিটার। 6 নাম্বার,
6 নম্বরে বলা হচ্ছে একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ করো। তাহলে আমরা দুটো সংখ্যা ধরে নিয়েছি, একটা x ধরেছি আর একটা y ধরেছি। তাহলে একটি সংখ্যার 4 গুণ অর্থাৎ 4x থেকে অপর সংখ্যাটির 3 গুণ অর্থাৎ 3y বিয়োগ করে দিয়েছি, সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি। আর যৌক্তিক ব্যাখ্যা হচ্ছে কি, সংখ্যা দুটি x ও y হলে বিয়োগফলটা হবে 4x - 3y। এবার 7 নাম্বার বলা হচ্ছে দেখো, নাফিসা পরিমাণ মতো পানি, গুড় ও লবণ ব্যবহার করে খাবার স্যালাইন তৈরি করলো। তাহলে নাফিসা পানি নিল x পরিমাণ, গুড় নিল y পরিমাণ, আর যে লবণ নিয়েছে z পরিমাণ। তাহলে তিনটা যোগ করলে কিন্তু খাবার স্যালাইন তৈরি হবে, সেজন্য x + y + z এটা হচ্ছে বীজগাণিতিক রাশি। আর যৌক্তিক ব্যাখ্যা হচ্ছে দেখো, পানি, গুড় ও লবণের পরিমাণ যথাক্রমে x, y ও z হলে মোট পরিমাণটা দাঁড়াচ্ছে x + y + z। অর্থাৎ তিনটা দ্রব্য যদি আমরা একসাথে যোগ করি তাহলে কিন্তু আমরা খাবার স্যালাইনটা পেয়ে যাব, সেজন্য x + y + z দেওয়া হয়েছে। আশা করছি তোমরা সেটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। এবার 8 নম্বরের বর্ণনায় আছে 10টি খাতা, 5টি কলম ও 3টি পেন্সিলের মোট দাম। তাহলে আমরা 10টি খাতা, 5টি কলম এবং 3টি পেন্সিলের মোট দাম বের করার জন্য আমাদেরকে খাতার দাম, কলমের দাম এবং পেন্সিলের দামটা ধরে নিতে হবে। তাহলে আমরা একটা খাতার দাম ধরেছি x টাকা, তাহলে 10টি খাতার দাম হবে 10x টাকা। একটি কলমের দাম ধরেছি y টাকা, তাহলে 5টি কলম যেহেতু বলা হয়েছে 5টি কলমের দাম হবে 5y টাকা। একটি পেন্সিলের দাম ধরেছি z টাকা, যেহেতু 3টি পেন্সিলের দাম বলা হয়েছে তখন 3টি পেন্সিলের দাম হবে 3z টাকা। এবার যেহেতু মোট দাম বলা হয়েছে সেজন্য সবগুলো দামকে আমরা যোগ করেছি, অর্থাৎ 10x + 5y + 3z। এই রাশিটা হচ্ছে বীজগাণিতিক রাশি, সেটার ব্যাখ্যাটা বা যৌক্তিক ব্যাখ্যা আমি এখানে পাশে লিখে দেখিয়েছি। একটি খাতার দাম x টাকা, একটি কলমের দাম y টাকা ও একটি পেন্সিলের দাম z টাকা। সুতরাং মোট দাম 10x + 5y + 3z টাকা। এবার সর্বশেষ 9 নম্বরের বর্ণনায় আছে আমেনার কাছে কিছু চকলেট আছে। লিয়ানার কাছে আমেনার চেয়ে 5টি বেশি আছে। লিটনের কাছে আছে 70 চকলেট। তিনজনের কাছে মোট চকলেট সংখ্যা কত? তাহলে আমি যদি আমেনার চকলেটটা ধরে নিই, আমেনার চকলেট ধরেছি x টি। এবার আমেনার চেয়ে লিয়ানের কাছে 5টি চকলেট বেশি আছে, সেজন্য লিয়ানের যে চকলেট সংখ্যা সেটা হবে আমেনার সাথে 5 যোগ হবে, অর্থাৎ x + 5 হবে। আর লিটনের কাছে 70 আছে, সবগুলো আমরা যোগ করেছি, অর্থাৎ আমেনার চকলেট হচ্ছে x, এরপরে লিয়ানার চকলেট হচ্ছে যে x + 5 এবং লিটনের চকলেট হচ্ছে যে 7। তাহলে সবগুলো যোগ করলে আমরা যোগফল পাচ্ছি x যোগ করলে হচ্ছে 2x প্লাস 5 এর সাথে 7 যোগ করলে হচ্ছে যে 12। এবার আমরা যে বীজগাণিতিক রাশিটা লিখেছি সেটার যৌক্তিক ব্যাখ্যাটা আমি তোমাদের জন্য নিচে বা পাশে লিখে দেখিয়েছি। দেখো, আমেনার x চকলেট থাকলে লিয়ানার আছে x + 5টি, অর্থাৎ আমেনার চাইতে 5টি চকলেট বেশি থাকার কারণে এখানে x এর সাথে 5টা কি হবে? যোগ হবে। আমি সেজন্য এখানে যোগ করে দেখিয়েছি প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ x + 5টি লিখেছি। তাহলে তিনজনের মোট চকলেট আছে, তাহলে আমেনার আছে x প্লাস লিয়ানার আছে x + 5টি এবং লিটনের আছে 70। তাহলে x এর সাথে x যোগ করলে 2x প্লাস 5 এর সাথে 7 যোগ করলে 12 এবং t লিখেছি আমরা। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। এখানে আমাদের জন্য আরেকটা ছক দেওয়া আছে, বলা হচ্ছে যে নিচের ছকটি পূরণ করো। ছক নাম্বার 5 ক্রমিক নাম্বার হিসেবে 1 থেকে 11 পর্যন্ত দেওয়া আছে। এরপরে পরবর্তী যে কলাম সেটা নিয়ে বর্ণনা দেওয়া আছে এবং চলকটা দেওয়া আছে। এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে, এবং প্রথমটা কিন্তু তারা আমাদেরকে করে দিয়েছে। 1 নাম্বার দেখো, মিতার চেয়ে ঐশীর 5টি চকলেট বেশি আছে। তাহলে চলক হিসেবে লেখা হয়েছে, মনে করো মিতার x চকলেট আছে। তাহলে ঐশীর চকলেট সংখ্যাটা কত হবে?
মিটার যা আছে তার থেকে 5টি বেশি, সেজন্য x প্লাস 5t। এবার 2 নাম্বারটা দেখো, 2 নাম্বার প্রশ্নটা দেখো ভালো করে। বিনয় মানিকের চেয়ে 11 বছরের বেশি, অর্থাৎ বিনয়ের বয়সটা হচ্ছে যে মানিকের চেয়ে 11 বছর বেশি বা 11 বছর বেশি। মনে করো মানিকের বয়স হচ্ছে x বছর, তাহলে মানিকের বয়স যদি x বছর হয় তাহলে বিনয়ের বয়সটা কত হবে? বিনয়ের বয়সটা হবে মানিকের বয়সের সাথে 11 যোগ করতে হবে। তাহলে বিনয়ের বয়সটা কত হবে? বিনয়ের বয়সটা হবে যে মানিকের বয়সের সাথে এক্স, মানিকের যে বয়স সেটা এক্স, এক্স এর সাথে 11টা যোগ করতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য লিখে দিয়েছি বিনয়ের বয়স x প্লাস 11 বছর। এবার 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারে কি বলা হচ্ছে? 3 নাম্বারে বলা হচ্ছে যে রিফার কাছে কাজলের টাকার দ্বিগুণ অপেক্ষা 15 টাকা বেশি আছে। রিফার কাছে কাজলের টাকার দ্বিগুণ অপেক্ষা 15 টাকা বেশি আছে। তাহলে চলকের মধ্যে লেখা হয়েছে, মনে করো কাজলের y টাকা আছে, তাহলে কাজলের কত টাকা আছে? y টাকা আছে। তাহলে রিফার কত টাকা আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে রিফার কত টাকা থাকবে? কাজলের যে টাকাটা আছে y টাকা, সেটাকে দ্বিগুণ করতে হবে, অর্থাৎ 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে? 2y হবে। তার চেয়েও আবার 15 টাকা বেশি আছে, তাহলে 2y এর সাথে আমরা আবার 15টা কি করব? যোগ করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য সেটা করে দিয়েছি যে রিফার আছে 2y প্লাস 15 টাকা। এবার আমরা 4 নাম্বারটা করব। 4 নাম্বারে কি বলা হচ্ছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, বলা হচ্ছে যে 4 বছর পর বিকাশের বয়স। মনে করো বিকাশের বর্তমান বয়স হচ্ছে যে x বছর, তাহলে 4 বছর পর কত হবে? বিকাশের বয়সটা 4 বছর পর কত হবে সেটা আমরা এখানে বের করব। তাহলে বর্তমান বয়সটা হচ্ছে কত? x বছর, তাহলে 4 বছর পর কত হবে? x প্লাস 4 হবে। লিখেছি প্রিয় শিক্ষার্থীরা, 4 বছর পর বিকাশের বয়স x প্লাস 4 বছর। এবার 5 নাম্বারটা করব। 5 নাম্বারে কি বলছে দেখো, 7 বছর পূর্বে লামিয়ার বয়স। মনে করো লামিয়ার বর্তমান বয়স হচ্ছে যে কি? y বছর, তাহলে আজকের বয়সটা যদি y হয় তাহলে 7 বছর পূর্বে, অর্থাৎ 7 বছর পূর্বে লামিয়ার বয়সটা কত ছিল? 7 বছর পূর্বে লামিয়ার বয়সটা ছিল y মাইনাস 7 বছর, অর্থাৎ আজকের বয়স থেকে 7 বছর আরো কমাতে হবে। তাহলে আমরা সেটা লিখব যে 7 বছর পূর্বে লামিয়ার বয়স y মাইনাস 7 বছর। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি লিখে দিয়েছি যে 7 বছর পূর্বে লামিয়ার বয়স y মাইনাস 7 বছর। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এটা আগের বয়স বের করতে বলছে তাই বিয়োগ করতে হয়েছে। যেহেতু আজকে থেকে 7 বছর আগে লামিয়ার বয়সটা কত ছিল সেটা বের করতে বলছে, সেজন্য আজকের বয়স y থেকে 7 বছর বিয়োগ করতে হয়েছে। এবার 6 নাম্বারটা দেখো। 6 নাম্বারটা বলা হচ্ছে কি, শিহাবের গণিতের প্রাপ্ত নম্বর মতিনের প্রাপ্ত নম্বরের অর্ধেক থেকে 3 বেশি। তাহলে শিহাবের গণিতের প্রাপ্ত নম্বর মতিনের প্রাপ্ত নম্বরের অর্ধেক থেকে 3 বেশি। এখানে এটা চলক ব্যবহার করা হয়েছে। মনে করো মতিনের প্রাপ্ত নম্বরটা হচ্ছে কি? x। মতিনের প্রাপ্ত নাম্বার যদি x হয় তাহলে শিহাবের প্রাপ্ত নাম্বারটা কত হবে? মতিনের যে নাম্বার x আছে সেটাকে আমাদেরকে অর্ধেক করতে হবে, অর্থাৎ x কে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করার পর যেহেতু অর্ধেক থেকে 3 বেশি বলছে, তাহলে সেই অর্ধেকের সাথে আমরা আবার 3 যোগ করব। সেটা লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। দেখো, শিহাবের প্রাপ্ত নম্বর মতিনের প্রাপ্ত নম্বরের অর্ধেক অপেক্ষা 3 বেশি, সেজন্য x/2 প্লাস 3 নম্বর, অর্থাৎ x কে 2 দিয়ে ভাগ করে 3 নাম্বারটাকে যোগ করে দিয়েছি। এবার 7 নাম্বার বলছে একটি আয়তাকৃতি বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হলে পরিসীমাটা কত? আমাদেরকে চলক হিসেবে দিয়েছে। মনে করো বাগানটির প্রস্থ হচ্ছে যে y মিটার, তাহলে বাগানটির প্রস্থ যদি y মিটার হয় তাহলে দৈর্ঘ্যটা কত হবে? এখানে বলা আছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে y কে 2 দিয়ে গুণ করতে হবে, 2y হবে। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি 2y এবং প্রস্থ এখানে দেওয়া আছে কত? y। তাহলে আমরা জানি যে আয়তাকৃতি বাগানের পরিসীমার সূত্রটা হচ্ছে কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ।
তাহলে বাগানটির পরিসীমা আমরা লিখে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, বাগানটির পরিসীমা আমি তোমাদের জন্য লিখে দেখালাম। 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 2y প্লাস প্রস্থ হচ্ছে y, যেটা আমাদের চলক হিসেবে এখানে দেওয়া আছে, বা 2 ইন্টু 2y সাথে y যোগ করলে হবে 3y, বা 2 দিয়ে 3y কে গুণ করলে হয় 6y। যেহেতু এখানে একক মিটার দেওয়া আছে সেজন্য আমি একক লিখলাম মিটার, অর্থাৎ 6y মিটার। আমরা পরিসীমাটা এখানে পেয়ে গেলাম। এবার আমরা 8 নাম্বার প্রশ্নটির সমাধান দেখব। 8 নাম্বার প্রশ্নটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। 8 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে তোমরা প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3টি বেঞ্চ খালি থাকে, তোমাদের শ্রেণীর বেঞ্চের সংখ্যা, অর্থাৎ এখানে শ্রেণীর বেঞ্চের সংখ্যাটা বের করতে বলা হয়েছে। মনে করো শ্রেণীতে তোমাদের সংখ্যা x, অর্থাৎ তোমাদের শিক্ষার্থী সংখ্যা হচ্ছে যেখানে x জন। এই সমাধানটি আমি তোমাদের জন্য করে দেখালাম। এটা হচ্ছে 8 নাম্বার সমাধান। 4 জন বসে একটি বেঞ্চে, মানে 1টি বেঞ্চে, একজন বসে 1/4টি বেঞ্চে। আমাদের সংখ্যা যেহেতু x জন বলা হয়েছে, সুতরাং x জন বসে যে 1 ইন্টু x/4টি বেঞ্চে, তাহলে x1 যা x, নিচে হচ্ছে 4টি বেঞ্চে, অর্থাৎ x/4টি বেঞ্চ প্রয়োজন হয়েছে। এবার 3টি বেঞ্চ কিন্তু খালি থাকে, এই কথাটা বলা হয়েছে, সেজন্য বেঞ্চের সংখ্যা হবে আমাদের বসতে যতটি বেঞ্চ লেগেছে তার সাথে আবার 3টা বেঞ্চ যে খালি থাকে সেটা যোগ করতে হবে। তাহলে x/4 প্লাস 3টি বেঞ্চ, তাহলে অর্থাৎ বেঞ্চের সংখ্যাটা হবে x/4 প্লাস 3, যেটা আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি। তাহলে এখনো কিন্তু আমাদেরকে কি বলছে? এখনো বলছে আমাদেরকে যে তোমাদের শ্রেণীর বেঞ্চের সংখ্যাটা কত। কিভাবে সেটা? প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে হয়। সেক্ষেত্রে তোমাদের শ্রেণীর বেঞ্চের সংখ্যাটা কত সেটা বের করতে বলছে। তাহলে আমাদের শ্রেণীর যে শিক্ষার্থী সংখ্যা কত ছিল, সেটা x ছিল। এখন যেহেতু 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকতে হয় বা 6 জন শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে হয়, সেই 6 জন শিক্ষার্থীকে প্রথমে আমাদের কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। অর্থাৎ যত শিক্ষার্থী আছে তার থেকে একজন শিক্ষার্থী আছে, এই একজন শিক্ষার্থী থেকে 6 জনকে বাদ করে দিলে যারা থাকবে তারা কিন্তু সবাই কি 3 জন করে বসলে সব বেঞ্চের মধ্যে বসতে পারবে। কিন্তু 6 জন ছাত্র যেহেতু দাঁড়িয়ে আছে, তাদেরকে কি করতে হবে? আমাদেরকে আগের যে ছাত্র সংখ্যাটা আছে বা শিক্ষার্থী সংখ্যা আছে সেখান থেকে ওই 6 জনকে বিয়োগ করে দিতে হবে। এই সমাধানটা আমি তোমাদের জন্য করে নিয়েছি। দেখো, প্রথমে আমি কিন্তু শিক্ষার্থী বসতে পারবে সেই সংখ্যাটা বের করছি, অর্থাৎ মোট শিক্ষার্থী সংখ্যা থেকে 6 জনকে যারা দাঁড়িয়ে থাকে তাদেরকে আমরা বিয়োগ করে দিছি। তাহলে বসতে পারবে x-6 জন। সেজন্য লিখেছি, দেখো 3 জন বসে একটি বেঞ্চে, 1 জন বসে 1/3টি বেঞ্চে। সুতরাং যতজন বসতে পারবে, অর্থাৎ x-6 জন যে বসতে পারবে, সেটার জন্য x-6 জন বসে 1 ইন্টু x-6/3টি বেঞ্চে। তাহলে x-6 দিয়ে 1 কে গুণ করলে x-6 হয় বাই 3টি বেঞ্চে। তাহলে আমরা উত্তরটা পেয়েছি যে কয়টি বেঞ্চ লাগবে, সেটা হচ্ছে কি x-6/3টি বেঞ্চ লাগবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তরটা আমি লিখে দিয়েছি তোমাদের জন্য। বেঞ্চের সংখ্যা x-6/3টি, এটাই হচ্ছে যে বেঞ্চের সংখ্যা। এবার দেখো 10 নাম্বার। 10 নম্বরে কি বলা হচ্ছে দেখো প্রিয় শিক্ষার্থীরা। 10 নম্বরে বলা হচ্ছে যে রহিম সাহেব তার সঞ্চিত টাকা থেকে তার বন্ধুকে 500 টাকা দিলেন। এখানে কিন্তু চলক দেওয়া নাই। এবার তাহলে আমরা চলকটা লিখতে হবে। তাহলে চলকটা কার টাকাটা লিখবো? রহিম সাহেবের টাকাটা লিখবো। তাহলে আমরা চলক হিসেবে লিখতে পারি যে রহিম সাহেবের সঞ্চিত টাকার পরিমাণ x। রহিম সাহেবের সঞ্চিত টাকার পরিমাণটা কত, এখানে চলক হিসেবে লিখতে পারবো x টাকা। তাহলে প্রথমে লিখবো মনে করি রহিম সাহেবের সঞ্চিত টাকার পরিমাণ x টাকা। তাহলে রহিম সাহেবের যদি সঞ্চিত টাকার পরিমাণটা যদি x হয়, তাহলে তার কাছে আর কত টাকা রইলো, অর্থাৎ রহিম সাহেবের নিকট আর কত টাকা রইলো সেটা আমরা বের করব, অর্থাৎ বীজগাণিতিক রাশির মাধ্যমে সেটা প্রকাশ করব। লিখলাম সেটা, অবশিষ্ট রইল x-500 টাকা, অর্থাৎ রহিম সাহেবের যে সঞ্চিত টাকা ছিল x টাকা, সেখান থেকে তার বন্ধুকে তিনি যে 500 টাকা দিয়ে দিছে সেটা আমরা বিয়োগ করে দিলাম। এবার হচ্ছে যে 11 নাম্বার। 11 নাম্বার কি বলা হচ্ছে দেখো, ব্যাংকে ডেভিড সাহেবের কিছু টাকা ছিল, তিনি ব্যাংকে আরো 1000 টাকা জমা রাখলেন। তাহলে ডেভিড সাহেবের ব্যাংকে কত টাকা ছিল সেটা আমরা কিন্তু জানি না, সেটা আমরা লিখতে পারি যে মনে করি ডেভিড সাহেবের ব্যাংকে ছিল y টাকা বা x টাকা বা p টাকা, যে কোনো একটা লেখা যায়, অর্থাৎ যে কোনো একটা চলক লেখা যায়।
তা আমি চলক হিসেবে পি কে লিখলাম, যে মনে করি ডেভিড সাহেবের ব্যাংকে ছিল পি টাকা, অর্থাৎ আমি পি ধরলাম। এবার বর্তমানে তার ব্যাংকে কত টাকা জমা আছে, তার যে আগে ছিল পি টাকা, এখন তিনি জমা রাখছেন কত 1000 টাকা, তাহলে পি এর সাথে 1000টা যোগ হবে। লিখলাম বর্তমানে জমা আছে পি প্লাস 1000 টাকা। আশা করছি তোমরা সমাধানগুলো সম্পূর্ণ বুঝতে পেরেছো। যেহেতু তোমরা সমাধানগুলো বুঝতে পেরেছো, আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 158 পৃষ্ঠার পদ অর্থাৎ ট্রাম থেকে শুরু করব। গণিতের শিকন অভিজ্ঞতা 7 বীজগাণিতিক রাশির জগৎ এর পঞ্চম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিকন অভিজ্ঞতা 7 বীজগাণিতিক রাশির জগতের পঞ্চম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।